Assalamu alaikum, প্রিয় শিক্ষার্থী। I hope that you are well, done your duties properly. আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং যে যার মতো গুছিয়ে প্রিপারেশন নিচ্ছ। যারা ফার্স্ট টাইমার আছো হয়তো তাদের এইচএসসি পরীক্ষা চলছে, সেজন্য প্রিপারেশন নিতে পারছো না, হয়তো অ্যাডমিশন পরীক্ষার পর থেকে শুরু করবে। আর যারা সেকেন্ড টাইমার আছো তারা তো কন্টিনিউয়াসলি শুরু করেছো, কিন্তু অনেকজনই হয়তো সঠিক গাইডলাইন, প্রপার গাইডলাইনের কারণে হয়তো প্রিপারেশনটা নিতে পারছো না। তার জন্য আমরা আজকে সাধারণ জ্ঞানের এক ঐতিহাসিক ক্লাস দিব, যেটা মুঘল সাম্রাজ্য। শুধু মুঘল সাম্রাজ্যই নয়, তার আগে এবং পিছের যতগুলো সাম্রাজ্য আছে সেগুলো থেকেও আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাইকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আর রিকোয়েস্ট করছি যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, যেগুলো হয়তো তুমি এর পূর্বে তুমি হয়তো জানোনি বা দেখোনি বা পড়োনি, এইভাবে তোমাকে কেউ পড়ায়নি। তো সেই জন্য আমি তোমাদের বলবো দ্রুত সবাই একটু যুক্ত হও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু দেখতে পাচ্ছ কিনা আমাকে দ্রুত একটু জানাও। আজকে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লাইভটা অতি গুরুত্বপূর্ণ, আমাকে একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক চলছে কিনা। দ্রুত একটু কাইন্ডলি জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আজকে সুন্দরভাবে শুরু করব, যাতে আমাদের এই টপিকগুলোতে আর কোনোদিন সমস্যায় ফেস করতে না হয়। এবং কে কে যুক্ত আছো আমাকে একটু প্রেজেন্ট দিবা। কি করবা? সবাই আমাকে একটু উপস্থিত লিখে, অর্থাৎ নাম লিখে আমাকে একটু জানাও। তোমাদের নাম লিখে, নাম জেলা একটু লিখে একটু জানাও দ্রুত। নাম এবং কোন জেলা থেকে দেখছো আমাকে একটু দ্রুত একটু জানাও। আমি আজকে গুরুত্বপূর্ণ সাম্রাজ্যগুলো নিয়ে, মুঘল সাম্রাজ্য এবং তার পরবর্তী যেগুলো সাম্রাজ্য আছে, যেগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাকে একটু নাম লিখে, জেলা লিখে এবং সবকিছু ঠিক থাকলে অল ক্লিয়ার লিখে আমাকে একটু জানাও। সবকিছু যদি ঠিক থাকে অল ক্লিয়ার লিখে আমাকে একটু জানাও। আমরা ক্লাসটা শুরু করছি। মুঘল সাম্রাজ্য, আমাকে একটু নাম, ক্লাস, নাম, জেলা এবং হচ্ছে অল ক্লিয়ার, অর্থাৎ যদি বুঝতে পারো বা সবকিছু ঠিক থাকে অল ক্লিয়ার লিখে আমাকে একটু জানাও। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব, কি আলোচনা করব জানো? আজকে আমরা মুঘল সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা অনেকগুলো সাম্রাজ্য পড়েছি। এখন আমি তোমাদের কাছে প্রথম একটা প্রশ্ন করছি, দেখি তোমরা পারো কিনা। বলো তো, যদি বলা হয় বাংলার আকবর বলা হয় কাকে? বাংলার আকবর বলা হয় কাকে? বলা হয় কাকে? বাংলার আকবর বলা হয় কাকে? ক নম্বরে আমি অপশন দিচ্ছি। সম্রাট আকবরের নামই আমি লিখছি দেখি, সম্রাট আকবরই লিখছি আমি ক নম্বরে, আকবর। খ নম্বরে আমি লিখলাম জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন। গ নম্বরে লিখলাম, গ নম্বরে লিখলাম আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। গ নম্বরে লিখলাম, গ নম্বরে লিখলাম আওরঙ্গজেব, আওরঙ্গজেব। আমি এই একটা প্রশ্ন লিখেছি, এই প্রশ্নটা দেখো তো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, সুমা বিশ্বাস ঝিনাইদহ জেলা থেকে যুক্ত আছে। আচ্ছা, সবাইকে আমি দেখতে পাচ্ছি। এখন এই প্রশ্নটা দেখো তো, সব লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখো তো, আর আমাকে এই প্রশ্নটার উত্তর দাও। আমরা এই ফন্টে বা এই পেজে যদি না দেখা যায় আমরা অন্য পেজে লিখব। আমাকে একটু জানাও যে সব কিছু, আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছি সব কিছু। আচ্ছা,
আমাকে এখন এই প্রশ্নটার উত্তর দাও দেখি। বাংলার আকবর বলা হয় কাকে? সম্রাট আকবরকে, জয়নুল আবেদিনকে, আলাউদ্দিন হোসেন শাহ এবং আওরঙ্গজেব। দেখি তোমরা কি জানো, আমাকে একটু দেখি দ্রুত জানাও তো দেখি তোমরা এই তথ্যটা জানো কিনা। বাংলার আকবর বলা হয় কাকে? আচ্ছা, মিথিলা আপু আছে, মিথিলা নওগাঁ থেকে, গুড। আচ্ছা, সবাই একটু দ্রুত হও আর আমাদের গ্রুপগুলোতে সবাইকে একটু লিংক একটু পাঠিয়ে দাও। যে গ্রুপে আছো সবগুলো গ্রুপে, সবগুলো পেজে, সবগুলো মানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবগুলো গ্রুপে একটু জানিয়ে দাও। আর দ্রুত একটু যুক্ত হও, কারণ আজকে আমরা কিন্তু অতি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। কালারগুলো দেখা যায় না ভাইয়া। আচ্ছা, পিঙ্ক কালারগুলো দেখা যায় না। আচ্ছা, পিঙ্ক কালারটা আমরা একটু চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করে দিব। আগে এই একটার উত্তর দাও, তারপরে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। এই প্রশ্নটার আগে উত্তর দাও দেখি। আমরা পিঙ্ক কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন এই প্রশ্নটা যদি আমি প্রশ্ন করলাম, বাংলার আকবর বলা হয় কাকে? সম্রাট আকবর, জয়নুল আবেদিন, আলাউদ্দিন হোসেন শাহ, আওরঙ্গজেব। এই কয়টা প্রশ্ন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অলরেডি উত্তর দেওয়া শুরু করেছে। মিথিলা বলছে আলাউদ্দিন হোসেন শাহ। তারপরে দেখি সঠিক হচ্ছে। আর আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই, কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, মেবি থাকা যাবে না আমাদের। ফারজানা বলেছেন সি, তারপরে কণিকা আপু বলেছেন সি। আচ্ছা, তারপরে আমাদের সবাই বলেছে হচ্ছে সি নাম্বার উত্তর, তাই না? আচ্ছা, এখন দেখো দুইটা প্রশ্ন একটু কি করবা, দুইটা প্রশ্ন খাতায় নোট করে ফেলবা। এগুলো যদিও আমাদের পূর্বের আলোচনার ছিল, তারপরেও আমরা দেখবো। আচ্ছা, কালারগুলো দেখা যাচ্ছে না, পিঙ্ক কালারগুলো, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, এটাতে আমরা আর থাকবো না, আমরা এখানে চলে যাব। তাহলে আমরা সবগুলো লেখাই দেখতে পাবো। এখানে দেখো তো লেখাগুলো প্রশ্ন ছিল। দেখো আমাদের এখানে আজকে প্রশ্ন ছিল, বাংলার আকবর বলা হয় কাকে? বাংলার আকবর, বাংলার আকবর বলা হয় কাকে? প্রশ্ন ছিল এটা, তাই না? যে বাংলার আকবর বলা হয় কাকে, প্রশ্নটা ছিল এটা। তাহলে এখন কি লিখবা? উত্তর হিসাবে লেখো, বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। বাংলার আকবর বলা হয় কাকে? আলাউদ্দিন হোসেন শাহকে। আলাউদ্দিন হোসেন। প্রশ্নটা একটু লিখে নাও, বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। আর আরেকটু প্রশ্ন লিখবা, কাশ্মীরের আকবর যদি বলা হয়, কাশ্মীরের আকবর বলা হয়, কাশ্মীরের আকবর বলা হয়, বলো তো দেখি কাশ্মীরের আকবর বলা হয় কাকে? কাশ্মীরের আকবর বলা হয় কাকে বলো তো দেখি? বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। তাহলে আমি পরবর্তী প্রশ্ন করলাম, কাশ্মীরের আকবর বলা হয় কাকে? কাশ্মীরের, বলো তো দেখি কাশ্মীরের আকবর বলা হয় কাকে? কাশ্মীরের আকবর বলা হয় কাকে? কাশ্মীর, আমরা জানি কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। ভূস্বর্গ বলতে জান্নাত যাকে বলে, যে পৃথিবীর জান্নাত বলা হয় কাশ্মীরকে। এই কাশ্মীরের আকবর ছিলেন কে? দেখো কয়েকটা প্রশ্ন আমরা প্রথম আগে কনফিউশনটা দূর করে নিব, তারপরে আমরা মুঘল সাম্রাজ্য থেকে আজকের আলোচনাটা শুরু হবে। আমরা একটু দেখতে চাচ্ছি, দেখো
আচ্ছা, কাশ্মীরের আকবর বলা হয়, প্রশ্নটা লিখে ফেলো, কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। এই চিত্রশিল্পী জয়নুল আবেদিন না, এটি হচ্ছে কাশ্মীরের রাজা ছিলেন। বলো কাশ্মীরের রাজা, এটা হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। কাশ্মীরের আকবর বলা হয় কাকে? জয়নুল আবেদিনকে। দুইটা, বাংলার আকবর আলাউদ্দিন হোসেন শাহ, কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিন। এই দুইটার তথ্য মনে রাখবা। এই আলাউদ্দিন আমরা জানি, এই আলাউদ্দিন এই যে আলাউদ্দিন যে ছিল, পিঙ্ক কালারটা বলে দেখা যায় না, আমরা এটা অন্যটা একটু দিচ্ছি। এই আলাউদ্দিনের যুগকে বাংলার মুসলিম যুগের স্বর্ণযুগ বলা হয়। বাংলার মুসলিম যুগের কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। আলাউদ্দিন হোসেন শাহ যুগকে স্বর্ণযুগ বলা হয়। আর কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিন। এই দুইটার তথ্য একটু রাখবা। এটা হচ্ছে এই কাশ্মীর, এটা কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। এই তথ্যটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে কাশ্মীরের কিন্তু জয়নুল আবেদিন। এই জয়নুল আবেদিনের চিত্রশিল্পী না, এই জয়নুল আবেদিন কিন্তু রাজা ছিলেন সেই সময় কাশ্মীরের, ভারতবর্ষের রাজা, সেই জন্য তাকে কাশ্মীরের জয়নুল আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। আচ্ছা, আমরা এখন তাহলে মূল আলোচনার বিষয়, আজকে আমরা চলে যাব মুঘল সাম্রাজ্য। কি কোথায় আমরা চলে যাব? আমরা চলে যাব হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য, দেখো মুঘল সাম্রাজ্য, মুঘল ডাইনেস্টি কি আমরা আজকে আলোচনা করব কি ভাইয়া? মুঘল সাম্রাজ্য, মুঘল ডাইনেস্টি। মুঘল সাম্রাজ্য আলোচনার পূর্বে আমরা একটু দেখে নিব এই মুঘল কোথা থেকে এসেছে, কোথা থেকে তার উত্তরসূরি হিসেবে ধরে নেওয়া হয়। মুঘল, আগে আমরা একটু তার সময়কাল একটু লিখে নেই। সময়কাল, মুঘল দুইটা নামে পরিচিত। এই আচ্ছা, সময়কাল আমরা একটু এখানে লিখেছি। মুঘল এই নামটা থাকতে পারে, মুঘল এভাবেও থাকতে পারে, মুঘল এভাবেও থাকতে পারে। এই মুঘল বা মুঘল শব্দটা এসেছে মঙ্গোলদের থেকে। আগে যারা চীন সাম্রাজ্য, হালাকু খান কর্তৃক বাগদাদ আক্রমণ, চেঙ্গিস খান, তৈমুরলং, এদের নাম শুনেছ না? ওই মঙ্গল থেকে, চীন থেকে, চীনের মঙ্গোলিয়া থেকে আস্তে আস্তে ভারতবর্ষের সাম্রাজ্য এভাবে আসতে থাকছে। অর্থাৎ মুঘল সাম্রাজ্য কোথা থেকে এসেছে? এরা ওই মঙ্গল সাম্রাজ্য থেকে। মুঘল সাম্রাজ্যটা এসেছে কোথা থেকে? এসেছে হচ্ছে এই মঙ্গল সাম্রাজ্য থেকে। মুঘল সাম্রাজ্যটা এসেছে হচ্ছে মঙ্গল সাম্রাজ্য থেকে। আচ্ছা, এখন এই মুঘল সাম্রাজ্যের সময়কালটা আমরা দেখে নেব। মুঘল সাম্রাজ্যের সময়কাল আমরা বলি 1526 সাল থেকে একেবারে 1857 সাল পর্যন্ত। 1526 থেকে 1857 সাল, এটা মুঘল সাম্রাজ্যের ব্যাপ্তিকাল। কত থেকে কত? 1526 থেকে 1857। আমরা একটু প্রথমে আগে মুঘল সাম্রাজ্য সম্পর্কে তিনটা তথ্য জেনে নিব। শুরু হয়েছে কত সালে, পতন ঘটেছে কত সালে, এবং বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে, ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে, এইগুলো সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নেই, তারপরেই আমরা মুঘল সাম্রাজ্যের বিস্তারিত আলোচনা করছি। আমার কথা সম্পূর্ণ বা সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, খাতা কলম দিয়ে সবকিছু নোট করছো কিনা, আমাকে একটু দ্রুত জানাও যে সবকিছু তোমরা শুনতে দেখতে পাচ্ছ কিনা, আমাকে একটু দ্রুত জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবকিছু শুনতে দেখতে পাচ্ছ। আমাকে একটু দ্রুত জানাও যে ভাইয়া সবকিছু দেখতে, শুনতে, লিখতে পাচ্ছি। আমাকে একটু দ্রুত জানাও, তো দ্রুত, কারণ সময় ওয়েস্ট করো না, অনেক সময় হয়ে গেছে। খাতা কলম কিন্তু লিখতে হবে, পরীক্ষা কিন্তু কালকে হবে, এটা মাথায় রাখো। যারা আসলে শোনো তাদের কিন্তু ফাইল করা হবে। তাহলে এখানে দেখো, এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি 1526 সালে
লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। কি করেন? প্রতিষ্ঠাতা, আমরা জানি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, তিনি 1526 সালে পানিপথের যুদ্ধে লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদি, এই ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য গোড়াপত্তন করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য গোড়াপত্তন করেন। গোড়াপত্তন মানে হচ্ছে সূচনা করেন। গোড়াপত্তন করেন। আচ্ছা, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি তথ্য লিখেছি, এই তথ্যগুলো একটু লিখে নাও। যে মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর, তিনি 1526 সালে পানিপথের যুদ্ধে লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। আচ্ছা, এই তথ্যটা একটু লিখছো। তারপরে লিখবা, তাহলে 1526 গেল, এটা হচ্ছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য কি করেছেন? গোড়াপত্তন করেছেন। এখন তারপরে দেখো, ওটা আমাদের প্রথম লেখা উচিত ছিল। আচ্ছা, যা হোক, আমরা এখন এখান থেকে একটু দেখছি। তাহলে ওটা গেল হচ্ছে 1526। আমরা আবার এখানে একটু লিখে দিচ্ছি। 1526 সালে কি করেছেন? এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অর্থাৎ এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা আগে তিনটা তথ্য দিয়ে দিচ্ছি। তারপরে এটা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা। আচ্ছা, কোথায় এটা প্রতিষ্ঠা হয়েছে? 1526 সালে। আর এটাই 1576 সালে আমরা বলতে পারি। আচ্ছা, 56 সালটা আগে নিয়ে আসি। 1556 সালে আমরা একত্রিতভাবে যদি তোমাদের একটা ধরতে দিয়ে দিই, যে এখানে 1556 সাল না লিখে তিনটা তথ্য আগে দিয়ে দিই, তারপরে আমরা আলোচনা করছি। 1576 সালে রাজমহলের যুদ্ধে দেখো। আচ্ছা, সবকিছু দেখতে পাচ্ছ তো? এই কালারটা একটু সেম হয়ে যায়। 1526 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় ভারতবর্ষে। আর 1576 সালে রাজমহলের যুদ্ধে আমরা জানি 1576 সালে, এর পূর্বে একটা কিন্তু যুদ্ধ হয়েছিল, অর্থাৎ পানিপথের 3টা যুদ্ধ হয়, সেটা আমরা একটু পরে আসতেছি। আগে আমরা এই তথ্যটা দিয়ে দিচ্ছি যে রাজমহলের যুদ্ধে এই সম্রাট আকবর বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই তথ্যটা আমরা একটু শিখে তারপরে যাচ্ছি। যে 1576 সালের রাজমহলের যুদ্ধে জয়লাভের মাধ্যমে, এই জয়লাভের মধ্য দিয়ে সম্রাট আকবর বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই তথ্যটা একটা কি দেখলাম আমরা, 1526 সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, তিনি ভারতবর্ষে। আর 1576 সালে রাজমহলের যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মানে জালালউদ্দিন আকবর। আর তারপরে লিখবা, আমরা জানি 1857 সালে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে মুঘল বংশের সর্বশেষ শাসক আর
আমরা বলতে পারি দ্বিতীয় বাহাদুর শাহ শাহকে নির্বাসনের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। নির্বাসনের মধ্য দিয়ে মুঘল বংশের পতন ঘটে। এই তিনটা তথ্য একটু মাথায় রাখবেন, পতন ঘটে। তারপরে এখন আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। তাহলে তিনটা তথ্য কি কি তথ্য দিয়েছি? এক নম্বরের তথ্য নম্বর 1 মনে রাখবা, মুঘল বংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তারপরে 1576 সালে রাজমহলের যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে সম্রাট আকবর বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে মুঘল বংশের সর্বশেষ শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসনের মধ্য দিয়ে, নির্বাসন কোথায় দেওয়া হয় বলতো? দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয় তোমরা একটু জানাও, আমাকে একটু কমেন্টে জানাও। আমি বলেছি শোনো, কমেন্ট বিষয়টা কি, কমেন্ট করবা তুমি পারো কিংবা না পারো। কমেন্টটা তোমাকে এখন মাথায় রাখো, তোমাদের মাথায় এই কাজটা করে। আমি মনে করি ভুল লিখলে অন্যজন মনে করবে যে আরে এই প্রশ্নটাও পারে না, কিন্তু এই কথাটা মাথায় রাখবা, তুমি এখন চান্স পাওনি। তোমাকে কি এই কথাটা বলেছে কিন্তু তুই চান্স পেলি না, তোমার এই কথাটা গায়ে লাগানো যাবে না। তুমি এখন পারো কিংবা না পারো কমেন্ট দ্রুত করবা, তুমি এখান থেকেই শিক্ষা নিতে হবে। তুমি আমাদের মাথায় মানুষের বা ইগো হয় কি যে আমি মনে হয় পারি না, যে সেই জন্য আমি কমেন্টটা করি না, তাহলে অন্যজন মনে করবে যে এই প্রশ্নটা পারে না, কিন্তু দ্রুত করবা। এই তো কণিকা আপু বলেছে যে মায়ানমারের রেঙ্গুনে তাকে দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসনের মধ্যে দিয়ে মুঘল বংশের পতন ঘটে। গুড, ভেরি গুড। তোমরা অলরেডি আমরা তিনটা তথ্য জেনে নিয়েছি। 1526 সালে মুঘল বংশের প্রতিষ্ঠাতা সেটাকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি 1526 সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আর আমরা যদি এখন বলি বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে, তিনটে এখান থেকে প্রশ্ন হয়ে গেছে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাংলায় মুঘল বংশের প্রতিষ্ঠাতাকে জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তারপর আমরা বলি যে মুঘল বংশের সর্বশেষ শাসক বা কত সালে মুঘল বংশের পতন ঘটে সে বিষয়ে আমরা একটু জানি। তাহলে আমাকে একটু দ্রুত জানাও। তাহলে এখন দেখো তিনটা তথ্য। এখন আমরা পানিপথের যুদ্ধটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। এখন দেখো ভাইয়া, আমি জিকেতে কিছুই পারি না, সব নতুন মনে হচ্ছে। আপু, মিতু আপু, তোমার সমস্যা হচ্ছে কি যে তুমি কিন্তু আগে থেকে পড়োনি, বা তোমার কাছে এখন একটু ল্যাকিং মনে হচ্ছে, তুমি কিছু পারো না কেন? কারণ আমরা দেখো, আমরা কোনো বিষয় পারি না কেন বলো তো? আমরা এই যে কোনো বিষয় পারি না কেন, এই হচ্ছে পারি না কেন বা মনে থাকে না কেন, বা পড়তে ইচ্ছে করে না কেন, এই কেন দেখো, পারি না কেন, মনে থাকে না কেন, পড়তে ইচ্ছে করে না কেন, সবকিছু নতুন লাগে কেন, তাই না? দেখো, আমাদের একটা কথা সবসময় মাথায় রাখবা। কোন কথাটা মাথায় রাখবা? ভাইয়া, মানুষ কি বললো এদিকে তাকানো যাবে না। তুমি পারো না, তোমার ল্যাকিং আছে, তুমি পড়ো নাই দেখেই পারো না। তুমি দেখছো একটা বিষয়, দেখো আমরা বাংলা পারি, বাংলা বারবার পড়ি, আরো আমাদের কাছে সহজ হয়ে যায়। ইংরেজি পড়ি না, ইংরেজি আরো কঠিন হয়, এমনিতেই কঠিন, ইংরেজি পড়ি না আরো কঠিন মনে হয়। সাধারণ জ্ঞান মনে করো যে মনে থাকে না, এটা বেশি মার্ক আসে না, এটা না পড়লেও মনে হয় পারবো। এই যে আমাদের এই ভুল ধারণাগুলো, অর্থাৎ তুমি একটা বিষয় পড়ো, একবার না পারলে 3 বার পড়ো,
3 বার পড়লেই তুমি অনায়াসে মনে রাখতে পারবা। তোমার প্রথমে এত বড় সিলেবাস আমি কিভাবে শেষ করব, কিভাবে কোথা থেকে পড়ব, এই চিন্তাটা করা বাদ দিয়ে তুমি ওই চিন্তাটা একটু বইতে কাজে লাগাও, পড়ো, অনায়াসেই পারবা। তোমাকে পড়তে হবে, না পড়লে পারবা না, পড়লেই সবকিছু পারবা। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি মুঘল বংশ নিয়ে। আমরা এখন বিস্তারিত আলোচনা করব মুঘল বংশ বা মুঘল সাম্রাজ্য। দেখো মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্য কত থেকে কত সাল? মুঘল সাম্রাজ্য আমরা যদি সালটা লিখি, বলো তো মুঘল সাম্রাজ্য শুরু হয়েছে কত সালে? 1526 সালে এবং শেষ হয়েছে 1857 সালে। বলো তো এর ব্যাপ্তিকাল কত ছিল? তোমাদের আমি বললাম, দেখে আমাকে হিসাব করে জানাও মুঘল বংশ কতকাল স্থায়ী ছিল, কত বছর স্থায়ী ছিল। তোমরা আমাকে একটু কমেন্টে জানাবো। এটা তোমাদের কাজ দিয়ে দিলাম। পড়ি না তাই পারি না, চর্চা নাই তাই মনে থাকে না। গুড। তারপরে পারি না তাই পড়তে ইচ্ছে করে না। কলিকাকে খুব ভালো লেগেছে। এই কারণেই হচ্ছে পারো না। কেন পারো না? এই কারণে, মানে পড়ো না দেখেই পারো না, তাই তো? এটা কিন্তু বাস্তব কথা। যদি তুমি পড়ো তাহলেই তুমি পারবে, পড়ো না দেখেই পারো না। তাহলে বলো তো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় 1526 সালে এবং পতন ঘটে 1857 সালে। তাহলে সময়কাল মানে কত বছর? তোমাদের কাছে আমি প্রশ্ন করলাম, কত বছর স্থায়ী ছিল? কত বছর স্থায়ী ছিল আমাকে একটু কমেন্টে জানাও, দেখি তোমাদের জানা আছে কিনা। মুঘল বংশ কত বছর স্থায়ী ছিল? এখন এই মুঘল সাম্রাজ্য, আমরা মুঘল সাম্রাজ্যটা শুরু হয়েছে কিভাবে সেটা আমরা একটু দেখব। শুরু হয়েছে কিভাবে সেটা আমরা একটু দেখে নিই। মুঘল বংশ বা মুঘল ডাইনেস্টি শব্দটা কিভাবে এসেছে সেগুলো আমরা একটু দেখে নিই। এই মুঘল বংশ বা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে ভাইয়া? পানিপথের মধ্যের যুদ্ধ দিয়ে। অর্থাৎ এই পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে, অর্থাৎ পানিপথের যুদ্ধ। এখন এই পানিপথের যুদ্ধ এটা কি পানির মধ্যে লড়াই হয়েছে? না। কিভাবে লড়াই হয়েছে সেইগুলো দেখো। পানিপথ ভারতের আমরা বলি উত্তর পশ্চিম ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের হরিয়ানা রাজ্যের একটি শহর হচ্ছে পানিপথ। আমরা এখানে আচ্ছা ভারত শব্দটা লিখেই দিচ্ছি, তাহলে সবার জন্য মনে থাকবে। আমরা বললাম ভারতের এই পানিপথটা কি? পানিপথটা একটা স্থান। মাথায় রাখবা, ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো স্থানকে কেন্দ্র করে যুদ্ধটা হয়। কি হয় ভাইয়া? সবগুলো যুদ্ধ স্থানকে কেন্দ্র করেই হয়। আর এই স্থান পানিপথ একটা হচ্ছে স্থান। ভেরি গুড। এই তো 331 বছর। গুড। তাহলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 331 বছর ছিল, কিন্তু মাঝখানে একটি অন্য বংশ শাসন করেছে। এটা প্রাচীনকাল থেকে শুরু করে সবগুলো বংশেতেই কোনো বংশ একেবারে একটানা রাজ্য স্থাপন করতে পারেনি। এটা আমরা কিছুক্ষণ পরেই বলছি, যিনি আসবে তিনি বিষয়ে আমরা বলছি। তাহলে দেখো পানিপথ, আমরা প্রথম পেজে চলে যাচ্ছি। এখন শুধু পানিপথ নিয়ে আলোচনা করি। দেখো পানিপথ, এই পানিপথ একটি রাস্তা নয়। এটি কি নয় ভাইয়া? এটা পানির মধ্যে কিন্তু যুদ্ধ নয়। পানির মধ্যে যুদ্ধ নয়। এটা কিন্তু পানির মধ্যে যুদ্ধ হয়নি। এই পানিপথ একটা কি ভাইয়া? পানিপথ একটা স্থান। পানিপথ কি? পানিপথ একটা স্থান। কোথাকার স্থান? এটা হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের
হরিয়ানা রাজ্যের একটি শহর, একটি শহর। তাহলে দেখো পানিপত এটা কোথাকার স্থান? ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর, রাজশাহী হরিয়ানা না, কিন্তু এটি হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর পানিপত। এই পানিপতে মানে এই স্থানে দুইটা বংশের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটাকে ইতিহাসে পানিপথের যুদ্ধ বলে। এখন যুদ্ধগুলো কিভাবে হয়েছে, পানিপথের যুদ্ধ কয়টা হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, তাহলে আমাদের আর পরীক্ষায় সমস্যা হবে না। এই পানিপথ, তাহলে আমরা এখন কি শিখলাম? পানিপথ কিন্তু একটা স্থান, পানির মধ্যে লড়াই করেছে এমন কিন্তু নয়। এই পানিপথ একটা ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যের একটি শহরের নাম পানিপথ। এই পানিপথের যুদ্ধ হয়েছে তিনটা। দেখো পানিপথের যুদ্ধ হয়েছে কয়টা? পানিপথের যুদ্ধ হয়েছে তিনটা। পানিপথের যুদ্ধ হয়েছে তিনটা যুদ্ধ হয়েছে, অর্থাৎ এই পানিপথকে কেন্দ্র করে তিনটা যুদ্ধ হয়েছে। এই তিনটা যুদ্ধের সালটা একটু মাথায় রাখো, অবশ্য তোমরা জানো, তারপর আমরা আবার লিখে দিচ্ছি। প্রথম যুদ্ধ হয়েছে 1526 সালে, দ্বিতীয় যুদ্ধ হয়েছে 1556 সালে এবং তৃতীয় যুদ্ধ হয়েছে 1761 সালে। 1761 সালে তিনটা যুদ্ধ একটু লিখে ফেলো। পানিপথের যুদ্ধ হয়েছে তিনটা, একটা 1526 সালে, 1556, 1761। এখন প্রথম পানিপথের যুদ্ধ আমরা শুরু করছি। 1 নাম্বার, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ সালটা 12 এপ্রিল 1526। সালটা ছিল 12 এপ্রিল 1526। পানিপথের প্রথম যুদ্ধ। দেখো আমরা ইতিপূর্বে তোমাদের জানিয়েছি এই পানিপথের ইংরেজি নাম বলা হয় ব্যাটল অফ পানিপথ। ব্যাটল অফ পানিপথ, এটাকে বলা হয় ব্যাটল অফ পানিপথ। আর আমরা নাম শুনেছি বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ আমরা যদি বলি, প্রথম বিশ্বযুদ্ধ এর ইংরেজি নাম ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা আমরা ফার্স্ট লিখে দিলাম, যদি প্রথম লিখে ফেলছি, আমরা এখানে লিখলাম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর এই ব্যাটল অফ পানিপথ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওয়ার মানেও যুদ্ধ, ব্যাটল মানেও যুদ্ধ। ওয়ার মানে কি ভাইয়া? এই ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। এই ওয়ার মানে কি? এই ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, ব্যাটল মানে হচ্ছে যুদ্ধ। এবং ওয়ার এবং ব্যাটলের মধ্যে পার্থক্য কি বলো তো দেখি, দ্রুত কে পারবে? কালকে তাকে পুরস্কার আছে, বলো। ব্যাটল এবং পানিপথে মানে ব্যাটল এবং ওয়ারের মধ্যে পার্থক্য কি? প্রথম পানিপথের যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্যাটল এবং ওয়ার আমরা জানি দুইটা শব্দের অর্থই হচ্ছে যুদ্ধ। কেন তাহলে এখানে ওয়ার অফ পানিপথ বলে না? কেন ওয়ার অফ বক্সার বলে না? কেন ওয়ার অফ তরাইনের যুদ্ধ বলে না? কেন এগুলো কেন? শুধু কেন? আচ্ছা কণিকাপু বলেছে, কণিকাপু দেখে আমাকে বলেছে হচ্ছে ব্যাটল মানে একদিনের যুদ্ধ, ওয়ার অনেক দিন। গুড, ভালো, গুড, খুব ভালো বলেছো। মা মাথায় রাখবা এই ব্যাটল মানে কি ভাইয়া? এই ব্যাটল মানে যে যুদ্ধ সকালে শুরু হয়ে একদিনের মধ্যে সন্ধ্যার আগেই শেষ হয়, অথবা সন্ধ্যা দিনের থাকতে থাকতেই শেষ হয়ে যায়, তাদেরকে বলা হয় ব্যাটল। সেই সকল যুদ্ধের নামের পূর্বে আসে ব্যাটল, আর সেই সকল নামের শেষে ওয়ার যুক্ত হয়। ওয়ার মানে মাথায় রাখবা যে যুদ্ধ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতেই থাকে, তাদেরকে বলা হয় ওয়ার। সেই জন্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর এই যে ব্যাটল অফ পানিপথ, ব্যাটল অফ বক্সার, ব্যাটল অফ তরাইন, এই যে এগুলো একদিনের যুদ্ধ। ব্যাটল অফ ওয়াটারলু, অর্থাৎ যেগুলো একদিনের যুদ্ধ হয়, ওই একদিনের যুদ্ধ মানে
ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ। লিখে নাও, অর্থাৎ যে সকল যুদ্ধের শেষে ব্যাটল থাকে, শুরুতে ব্যাটল থাকে, অর্থাৎ তারা হচ্ছে ভাগ্য নির্ধারণকারী, ভাগ্য নির্ধারণকারী, ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলে, ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলে, অথবা এটাকে ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলে, অথবা কি বলে, চূড়ান্ত বিজয় বলে। কি বলে ভাইয়া? চূড়ান্ত বিজয়, চূড়ান্ত বিজয় বলে। কারণ দেখো, এই যে পানিপথের প্রথম যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যদি পতন হতো, তাহলে ইতিহাস কি এইভাবে লেখা হতো? ইতিহাস কিন্তু অন্যদিকে চলে যেত। ঠিক সেই জন্যই ব্যাটল শব্দটা যে সকল যুদ্ধের আগে লাগানো হয় তাদেরকে বলা হয় ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ, তাদেরকে বলা হয় চূড়ান্ত বিজয়, চূড়ান্ত বিজয়ের যুদ্ধ। এটুকু একটু মাথায় রেখে নিবা, তাহলেই আশা করছি মনে থাকবে এবং পড়তে সুবিধা হবে। আচ্ছা, পানিপথের যুদ্ধ আমরা লিখছিলাম যে বা যেগুলো পড়ছিলাম, পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ। এই পানিপথের যুদ্ধ শুরু হয়েছে কত সালে? 12ই এপ্রিল, 12ই এপ্রিল 1526 সাল। একদিনের যুদ্ধ হয়েছে 12ই এপ্রিল। 12ই এপ্রিলটা একটু মাথায় রেখো, কারণ অনেক সময় আসতে পারে। পানিপথ এই স্থানটা কোথায়? পানিপথ স্থান হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে, হরিয়ানা রাজ্যে, ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর পানিপথ। এই যুদ্ধে কে কে ছিল? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ও ইব্রাহিম লোদি। এই যুদ্ধের দুইটা পক্ষ ছিল, এক নম্বর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং ইব্রাহিম লোদি। এই যুদ্ধে জয়লাভ করে কে? এই যুদ্ধে জয়লাভ করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জয়লাভের ফলে মানে তিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আমরা বাবর সম্পর্কে একটু তথ্য দেব, এটা তো খালি যুদ্ধ করলাম, এখন আমরা আলোচনা করব, সেগুলো একটু আস্তে আস্তে আলোচনা করছি, একটু জাস্ট ওয়েট করবা, খাতায় লিখে ফেলবা। তাহলে বললাম জহিরুদ্দিন বাবর এবং ইব্রাহিম লোদি, অর্থাৎ লোদি বংশের সর্বশেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। এই যুদ্ধে জয়ী হয় কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি এই যুদ্ধে ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করেন। ভারতবর্ষে তিনিই প্রথম কামানের ব্যবহার করেন। ভারতবর্ষে তিনিই প্রথম কি করেন ভাইয়া? কামানের ব্যবহার করেন। তাহলে আমাকে বলো, এতটুকু তো বুঝতে পেরেছো। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করা হয়? যদি প্রশ্নটা করা হয় এইভাবে যে 1526 সাল কেন গুরুত্বপূর্ণ? 1526 সালে কি ঘটেছিল বলো তো দেখি। 1526 সাল কেন গুরুত্বপূর্ণ? 1526 সালে কি ঘটেছিল? প্রশ্নটা আসতে পারে কিভাবে? প্রশ্নটা একটু দেখে নাও। বিগত বছরে বা কিভাবে প্রশ্নটা আসতে পারে সেগুলো একটু দেখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রশ্নটা একটু দেখে নাও। প্রশ্নটা একটু জাস্ট একটু দেখে নাও যে কিভাবে প্রশ্নটা আসতে পারে। একটু জাস্ট প্রশ্নটা একটু দেখো যে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। আমরা একেবারে পর্যায়ক্রমে সবগুলোই আলোচনা করে দেব, কোনো টেনশন নেই। জাস্ট একটু ধৈর্য ধারণ করতে হবে, মাথায় রাখতে হবে, তাহলেই কি করতে পারবা। এই যে 34 নাম্বার প্রশ্ন, দেখো তো ভাইয়া দেখতে পাচ্ছ কিনা? 34 নাম্বার প্রশ্ন দেখো তো, 34 নাম্বার প্রশ্নটা একটু দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? দেখো তো 34 নাম্বার প্রশ্নটা বলছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয় কিভাবে এবং কত সালে? 34 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ?
একটু মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, গুড, দেখতে পাচ্ছ। তাহলে দেখো ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য গোলাপতন হয় কিভাবে এবং কত সালে? আপু কণিকা আপু বলেছেন গ নাম্বার 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এরকম করে প্রশ্ন আসবে কিন্তু। বাংলাকে জান্নাতাবাদ নাম দেন কি? আমরা এগুলো পর্যায়ক্রমে আসছি। বাংলার স্বর্ণযুগ বলা হয় কার শাসন আমলকে? এটা তো কিন্তু আমরা ক্লাসে পূর্বেই বলে দিয়েছি, আর দেখা যাচ্ছে। গুড, তাহলে বলো তো যে এটা তাহলে কি দেখছো? এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। এখন আমরা যেগুলো পড়বো সবগুলোই দেখবা হুবহু কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো না কোথায় এসেছে। তাহলে আশা করছি এখান থেকে বুঝতে পেরেছো। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালের 12ই এপ্রিল। পানিপথ কোথায়? ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের, উত্তর এবং পশ্চিমাঞ্চলের হরিয়ানা রাজ্যের একটি শহরের নাম পানিপথ। পানিপথের মুঘল শব্দটা এসেছে কত? মঙ্গোলিয়া থেকে, মুঘল বংশ পর্যায়ক্রমে এসেছে। আর এই পানিপথের যুদ্ধ কার কার পক্ষে, কার কার মধ্যে সংঘর্ষ হয়? একটা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধের ফলাফল বা পরাজিত হয় কে? বলো তো দেখি, এই যুদ্ধে পরাজিত হয় কে? মুঘল বংশের, বা আমরা যদি বলি এই যুদ্ধের পরাজয় হয় কে? তাহলে আমরা পানিপথের মাধ্যমে কি পাইলাম? এখন এই তো গুড। এখন আমরা দেখো এখান থেকে আমরা একটু জানবো মুঘল বংশ থেকে আমরা একটু জেনেছি পানিপথের প্রথম যুদ্ধ। এই মুঘল সাম্রাজ্য শাসকগুলোর একটু নাম জানবো। সাম্রাজ্য শাসকগণ, মুঘল সাম্রাজ্যের শাসকগণ জানবো, তারপরে আমরা আসলাম। তাহলে আমরা বলছি কি এই মুঘল শব্দটা এসেছে কোথা থেকে? মঙ্গোলিয়া থেকে। মুঘল সাম্রাজ্য থেকে এসেছে। বুঝতে পেরেছো? মঙ্গোল সাম্রাজ্য থেকে মুঘল সাম্রাজ্যটা এসেছে। এই মুঘল সাম্রাজ্য শাসকগণ, মোট শাসক ছিল 17 জন। মোট শাসক কত ভাইয়া? মোট শাসক ছিল হচ্ছে 17 জন। মোট শাসক ছিল হচ্ছে 17 জন। মোট শাসক ছিল 17 জন। তার মধ্যে উল্লেখযোগ্য আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 7 জন, বা আলোচিত হচ্ছে উল্লেখযোগ্য বা আলোচিত 6 জন অথবা 7 জন। আলোচিত শাসক হচ্ছে 6 জন, মতান্তরে 7 জন। আমাদের এই 6 জন এবং 7 জনের জীবনী আমাদের জানতে হবে। মুঘল বংশ, অর্থাৎ এই মুঘল বংশের মোট শাসক ছিল 17 জন। মুঘলদের মধ্যে উল্লেখযোগ্য বা আলোচিত শাসক আছে হচ্ছে 6 জন। এই মুঘল বংশের শাসকদের নাম মনে রাখার উপায়, আমরা বলে দিচ্ছি, একটু মাথায় রাখবা। কিভাবে মাথায় রাখবা? মাথায় রাখবা বাবার হইল আবার জ্বর, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধের বাহাদুরিতে, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধের বাহাদুরিতে। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধের বাহাদুরিতে। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধের বাহাদুরিতে। বাবার হইল আবার জ্বর আছে, এগুলো দেওয়ার দরকার নেই। আমরা বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধের বাহাদুরিতে। এই বাবার মানে মাথায় রাখবা হচ্ছে বাবর। এই হইল মানে মাথায় রাখবা হুমায়ুন। বাবার হুমায়ুন। এই আবারতে মনে রাখবা আকবর। কি মনে রাখবা? আকবর। এই যে জ্বরতে মনে রাখবা কি ভাইয়া? জ্বরতে মনে রাখবা হচ্ছে জাহাঙ্গীর। সারিল্যতে মনে রাখবা শাহজাহান। এই ঔষধ মনে রাখবা আওরঙ্গজেব। বাহাদুর মানে দ্বিতীয় বাহাদুর শাহ।
অনেক তোমরা খালি জাস্ট পড়ো বাবার হইল আবর্জক সারিল ঔষধে, বাবার হইল আবর্জক সারিল ঔষধে। ঔষধের শব্দটা দেখে কিন্তু আওরঙ্গজেব দিয়ে শেষ হয়ে যায়, কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় মুঘল বংশের সর্বশেষ শাসক, তাহলে কি আওরঙ্গজেব? না, মুঘল বংশের সর্বশেষ শাসক ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। তাই আমি যেটা বলছি সেটা শোনো, বাবার হইল আবর্জক সারিল ঔষধের বাহাদুরিতে, বাবার হইল আবর্জক সারিল ঔষধের বাহাদুরিতে। এখন এই টেকনিকটা কেন ইউজ করব এই দিকে লক্ষ্য করো। এই শব্দটা এখানে আমরা কয়জন? 7 জন শাসকের নাম লিখেছি। তাহলে এই টেকনিকটা কেন ইউজ করব বলো তো? এই বাবার হইল আবর্জক সারিল ঔষধের বাহাদুরিতে, এই টেকনিকটা আমি কেন ইউজ করব? তোমাদের কাছে কি মনে হচ্ছে? এটা মনে রাখার উপায় কি বলো? এটা কেন ইউজ করে বা সবাই কেন ইউজ করে? তোমাকে এখন বলা হলো মুঘল বংশের, দেখো তোমাকে বলা হলো মুঘল বংশের বা মুঘল সাম্রাজ্যের চতুর্থ শাসক কে ছিলেন? তাহলে এখন তুমি আমাকে একটু বলো তো, দ্রুত, খাতা দেখবা না, এমনিতেই বলবা যে ভাই আমি খাতা না দেখে এখন মনে আছে, হাতে বলেও দিতে পারবা। দেখি বলো তো দেখি, মুঘল বংশের চতুর্থ শাসক কে ছিল? মুঘল বংশের চতুর্থ শাসক কে ছিল বলো তো দেখি? মুঘল বংশের চতুর্থ শাসক কে ছিল বলো তো দেখি সবাই? মুঘল বংশের চতুর্থ শাসক কে ছিল? বলো তো দ্রুত দেখি, ভারতীয় কি অবস্থা? মুঘল বংশের চতুর্থ শাসক কে ছিল? আপু আমার কনিক আপু বলেছে জাহাঙ্গীর। আচ্ছা সবাই বলো তো দেখি, সবার কি অবস্থা? মনে থাকবে? তাহলে এই যে চতুর্থ শাসক, পঞ্চম শাসক, তৃতীয় শাসক, এই শাসকগুলোর নাম মনে রাখার জন্য বাবা হইল আবার জ্বর সারিল ঔষধের বাহাদুরিতে, এই জন্য এই টেকনিকটা ইউজ করা হয়। তাহলে আশা করছি এই তো গুড। আমরা দেখতে পাচ্ছি মাহি আপু বলেছেন জাহাঙ্গীর, মিথিল আপু বলেছেন জাহাঙ্গীর, গুড। এই তো আমরা দেখতে পাচ্ছি, তাহলে আশা করছি যে আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা এখন তাহলে আমরা এটুকু গেল। এখন এই যে মুঘল, আমরা জানি পানিপথে যে 3টা যুদ্ধ হয়েছে, এই 3টে যুদ্ধটা আমরা বলেছি। এখন আমরা প্রথমটা পড়িয়েছি, তাহলে বিশেষ করে আমি কি আর বলে দিব পানিপথের প্রথম যুদ্ধে কে কে? এটুকু বলে দেওয়া দরকার আছে যে পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ হয়েছে, পানিপথের দ্বিতীয় কে জয়লাভ হয়েছে, পানিপথের তৃতীয় কে জয়লাভ হয়েছে, এটা কি বলে দিব নাকি তোমরা পারো? যদি বলো তো ভাই আমি বলে দেবো, আর না হলে বলার দরকার নাই। এখন এই প্রথম যে যুদ্ধটা বলছিলাম, এই প্রথম পানিপথের প্রথম যুদ্ধের ফলাফলটা আমরা একটু দেখব। পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল, প্রথম যুদ্ধের ফলাফল, পানিপথের প্রথম যুদ্ধের ফলাফলটা আমরা একটু দেখে নিব। পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল, এই পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল হিসাবে নাম্বার 1, এক নাম্বার লিখবা ফলাফল হিসাবে আমরা কি পেয়েছি? ফলাফল হিসাবে আমরা পেয়েছি প্রথম যে কাজটা হয়েছে এটা হচ্ছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়েছে, গোড়াপত্তন হয়েছে। এক নাম্বার কি হয়েছে ভাইয়া? ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়েছে। 2 নাম্বার কি হয়েছে ভাইয়া? 2 নাম্বার হয়েছে দিল্লির সালতানাতের পতন ঘটেছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। দিল্লির সালতানাতের পতন ঘটেছে। এখন বলো তো ভাইয়া দিল্লির সালতানাত কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে প্রতিষ্ঠিত হয় এবং পতন ঘটে কত সালে? পতন কত সালে হয় বলো তো দেখি? 2টা তথ্য আমাকে একটু দাও তো।
দেখি আমাকে একটু দাও তো ভাইয়া, দেখি আমাকে একটু দ্রুত একটু দাও তো দেখি যে দিল্লি সালতানাতের পতন ঘটেছে এই পানিপথের পতন যুদ্ধের মাধ্যমে। তাহলে 1 নম্বর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়েছে, দিল্লির সালতানাতের পতন ঘটেছে। তাহলে 3 নম্বর, তাহলে এখন আমি তোমাদের প্রশ্ন করলাম দিল্লির সালতানাত কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কত সালে পতন হয়েছে, বলো আমাকে একটু দ্রুত জানাবা। 3 নম্বর, ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং নিহত হয়। লোদি পরাজিত এবং নিহত হয়। পরাজিত হয় এবং নিহত হয় কি হয় তাহলে পানিপথের যুদ্ধের আরেকটা 3 নম্বর ফলাফল, ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং নিহত হয়। 4 নম্বরটা মাথায় রাখবা, এই পানিপথের প্রথম অর্থাৎ এই যুদ্ধে ভারতবর্ষের সর্বপ্রথম কামানের ব্যবহার শুরু হয়। ভারতবর্ষে সর্বপ্রথম কামানের ব্যবহার শুরু হয়। সর্বপ্রথম কামানের ব্যবহার শুরু হয়। কামান জিনিসটা কি, হচ্ছে বন্দুক যে মারে সেটা হচ্ছে কামান। মনে নাই, অপশন দিলে পারবো, এটাই তো সমস্যা। মনে রাখতে হবে, পারি না তাই পড়ি না, তাই পারি না, নাকি মাথায় মনে রাখতে হবে তো, শুধু তো সেরকম করলে হবে না। যে কি, এই যে একটা গান আছে না, এই যে পোস্ট করেছিলাম, যে এখানে একটা গান ছিল, তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তুমি কি দেখেছো প্রভু, আমি তো দেখেছি কত যে স্বপ্ন। বলো দ্রুত, অপশন 1206 সাল। কত সাল? অপশন হচ্ছে 1206 সালে দিল্লির সালতানাত প্রতিষ্ঠিত হয়। 1206 সালে দিল্লির সালতানাতের প্রতিষ্ঠিত হয় এবং 1526 সালে দিল্লির সালতানাতের পতন ঘটে। আচ্ছা, তাহলে আমরা কয়টা ইয়ার জানলাম? নাম্বার 1, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপতন হয়েছে, দিল্লির সালতানাতের পতন ঘটেছে, ইব্রাহিম লোদির পতন এবং পরাজিত হয় এবং নিহত হয়। তারপরে ভারতবর্ষের সর্বপ্রথম কামানের ব্যবহার করেছিলেন কে? ভারতবর্ষের সর্বপ্রথম কামানের ব্যবহার করেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আচ্ছা, আরেকটু তোমাদের তথ্য দেই, এই পানিপথের যুদ্ধ স্থানটা বলেছি আমরা, এটা হচ্ছে যমুনা নদীর তীরে। এই তথ্যটা একটু লিখে নাও, পানিপথের স্থান হচ্ছে যমুনা নদীর তীরে, কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত ছিল পানিপথটা, যমুনা নদীর তীরে। অনেক সময় প্রশ্ন আসে, পানিপথ নামক স্থানটা কোন নদীর তীরে অবস্থিত? পানিপথের যুদ্ধটা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। এটুকু একটু মাথায় রাখবা, তাহলে আশা করছি যে অনেক কিছু শিখতে পারবা ইনশাআল্লাহ। আর এটা তোমাদের সুন্দর করে খাতায় নোট করো। তারপরে কি হবে, তারপরেও আমি কিন্তু এটা তোমাদের এই স্লাইডটা দিয়ে দিব, বুঝতে পেরেছো? এই স্লাইডটা দিয়ে দিব, সুন্দর করে খাতায় নোট করো, কোনো সমস্যা নেই, নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা পতন, গোড়াপত্তন, দিল্লি সালতানাতের পতন, এগুলো আমরা শিখেছি। এখন আমরা চলে আসবো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কোনটা আসবো আমরা এখন? আমরা এখন হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে একটু চলে আসবো। আচ্ছা, আমার কথা কি বুঝতেছো, বা কোনো সমস্যা আমাকে একটু জানাতো, যে সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। আমরা 1 নম্বরে আসলাম, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর।
জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 1 নম্বরে আমরা আলোচনা করব এই যে এই ব্যক্তি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর রুশ তুর্কিস্তানের বর্তমানে ফরগনা স্থানে জন্মগ্রহণ করেছিলেন। এর জন্মটা আমরা একটু জেনে নেই। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি ছিলেন রুশ, বলা হয় হচ্ছে রুশ মানে হচ্ছে রুশ ও তুর্কিস্তানের ফরগনা নামক জায়গায় জন্মগ্রহণ করেন। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের জন্ম রুশ তুর্কিস্তানের ফরগনা নামক জায়গায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাবার দিক থেকে তৈমুর লংয়ের বংশধর এবং হচ্ছে মায়ের দিক থেকে তৈমুর মানে চেঙ্গিস খানের বংশধর। এই দুটি এগুলো যদিও আমাদের জানার দরকার নেই, তারপরে আমরা বলে দিচ্ছি, তোমরা একটু মাথায় রাখবা যে পিতার দিক থেকে তৈমুর লং এবং হচ্ছে মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিল। এগুলো যদিও আমাদের অতটুকু জানার দরকার নেই, খালি আমরা জাস্ট একটু তথ্য দিয়ে দিচ্ছি, তাহলে একটু মাথায় রাখবা আর কি। কি বললাম? রুশ তুর্কিস্তানের ফরগনা নামক জায়গায় জন্মগ্রহণ করেন। অনেক সময় প্রশ্ন আসতে পারে, দেখি আমি একটু বলে দিই যে পিতার দিক থেকে বাবরকে বলা হয়, পিতার দিক থেকে বাবরকে বলা হয় যে তৈমুর লংয়ের বংশধর। তৈমুর লংয়ের বংশধর ছিলেন, আর হচ্ছে মাতার দিক থেকে চেঙ্গিস খানের, মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। আমরা চেঙ্গিস খানের নাম অবশ্যই শুনেছি, চেঙ্গিস খানের, তাই না? এই দুটো তথ্য একটু জানবা। সাহস এবং এইটা দেখো জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আমরা সম্পর্কে একটু তথ্য দিচ্ছি, বেশি তথ্য দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট অল্প একটু তথ্য দিলেই মাথায় রাখবো। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এখানে একটু সালটা আমরা এখানে লিখে দিচ্ছি। রুশ তুর্কিস্তানের ফরগনা নামক জায়গায় জন্মগ্রহণ করেন। বা পিতার দিক থেকে তৈমুর লংয়ের বংশধর, মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি ইতিহাসে বাবর নামে প্রসিদ্ধ। ইতিহাসে তিনি কি নামে প্রসিদ্ধ? বাবর নামে প্রসিদ্ধ। তার পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হলেও ইতিহাসে তিনি বাবর নামে মানে বাবর নামে বেশি পরিচিত। বাবর, এই হচ্ছে বাবর। এই বাবর সাহসিকতায় বা নির্ভীকতার কারণে ইতিহাসে তাকে বাবর নামে অভিহিত করা হয়। কি কারণে? সাহসিকতায় এবং নির্ভীকতার কারণে। এই নির্ভীকতার ও সাহসিকতার কারণে ইতিহাসে তিনি বাবর নামেই প্রসিদ্ধ লাভ করেছেন। কি নামে লাভ করেছেন? বাবর নামে প্রসিদ্ধ লাভ করেছেন। বাবর শব্দের অর্থ জানতে হবে। বাবর শব্দের অর্থ লেখো সিংহ। বাবর শব্দের অর্থ সিংহ। আরেকটা অর্থ লিখে নাও, বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। একটা হচ্ছে বাঘ আর একটা হচ্ছে সিংহ। বাবর শব্দের অর্থ একটা হচ্ছে বাঘ, একটা হচ্ছে সিংহ। তুর্কি এবং ফরাসি। বাবর শব্দের তুর্কি অর্থ হচ্ছে, বাবর শব্দটার অর্থ হচ্ছে একটা অর্থ সিংহ আর একটা অর্থ বাঘ। এখন পরীক্ষার হলে যেটা থাকবে সেটাই অপশনে দিতে হবে। যদি এখন মনে করো দুইটা অপশনে দিয়ে দিয়েছে বাবর শব্দের অর্থ কি, তাহলে কি দিবা বলো তো দেখি? প্রশ্ন করলাম বাবর শব্দের অর্থ কি, তখন কি দিবা? আমার সবগুলো কথা কি বুঝতেছ? আমাকে একটু জানাতো ভাইয়া যে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে কোনো অসুবিধা আমাকে একটু জানাও কাইন্ডলি। আমরা কি স্কিপ করে চলে যাব নাকি বলো তো দেখি? আমাকে একটু জানাতো যে সবগুলো কি বুঝতেছো কিনা, আর কোনো সমস্যা হয়েছে কিনা। আর যারা ভিডিও দেখবেন সবাই নিজ নিজ টাইম লাইনে একবার করে শেয়ার করবেন। কি করবেন? একবার করে হচ্ছে শেয়ার করবেন। নিজ নিজ টাইম লাইনে একবার করে শেয়ার করবেন এবং বুঝতে পারছেন কিনা বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানান। আচ্ছা, আমাদের মিথিলা বলছে বাঘ, কণিকাপু বলছে দুইটা অপশন থাকলে সিংহ দিব। গুড, মাথায় রাখবা যখন দুইটা অপশন থাকবে তখন সিংহ দিবা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বইগুলোতে সিংহটাই দেওয়া আছে। তাহলে কি দুইটার অর্থই জেনে নিবা,
একটা তুর্কি অর্থ হচ্ছে বাঘ, সরি তুর্কি অর্থ হচ্ছে সিংহ, ফরাসি শব্দের অর্থ বাঘ, কিন্তু এগুলো আসবে না। জাস্ট একটু মাথায় রাখবো, বাবর ইতিহাসে নির্ভীকতা এবং সাহসিকতার জন্য তাকে সিংহ বলা হয়। বাবর শব্দের অর্থ সিংহ এবং হচ্ছে বাঘ। আচ্ছা, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দুইটা সাল মাথায় রাখবা। কি কয়টা সাল মাথায় রাখবা ভাইয়া? দুইটা সাল মাথায় রাখবা। তিনি মুঘল বংশ প্রতিষ্ঠা করেছিলেন 1526 সালে এবং তিনি মারা যান কত কি ভাইয়া? তিনি হচ্ছে মারা যান 1530 সালে। তিনি মারা যান হচ্ছে 1530 সালে। তাই মুঘল বংশের প্রতিষ্ঠাতা পানিপথের যুদ্ধের মাধ্যমে মুঘল বংশ পুনরুত্থান করেছেন 1526 সালে, মারা যান 1530 সালে। তার সমাধি আছে কোথায় জানো? সমাধি আছে কোথায় বলো তো দেখি? তার সমাধি কোথায় আছে তোমাদের কি জানা আছে? সমাধি কোথায়? তাকে সমাহিত করা হয়েছে কোথায় বলো তো দেখি? তোমার সমাধিটা কোথায় করা হয়েছে? তার সমাধিটা, জহিরুদ্দিন মোহাম্মদের সমাধিটা কোথায় করা হয়েছে বলো তো, তোমরা জানো কিনা? আমাকে একটু জানাও তো দেখি যে সমাধিটা কোথায়? কাবুল, গুড। সমাধিটা করা হয়েছে হচ্ছে কাবুলে। বলো তো কাবুল কোথায় অবস্থিত? কাবুলটা কোথায় অবস্থিত জানাবা? কাবুলটা, তাকে সমাধি করা হয়েছে কাবুলে। কাবুল বর্তমানে কোথায় সেটা আমাকে একটু জানাও, না বললে আমি অবশ্যই বলে দিচ্ছি। এই জহিরুদ্দিন মোহাম্মদ তাকে সমাধি করা হয়েছে কাবুলে। কাবুল বর্তমানে কোথায়? কাবুল বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। আফগানিস্তানের রাজধানী কাবুল। আফগানিস্তান কাবুল। আচ্ছা, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে আরেকটু তথ্য না জানলেই নয়, তুমি মাথায় রাখবা। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আরেকটা কি যেন একটা জানাতে চাইলাম, তিনি হচ্ছে মাত্র 11 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। মাত্র কত বছর বলা হয়? মাত্র 11 বছর। মাত্র হচ্ছে 11 বছর বয়সে, কিন্তু কত বছর এই তথ্যটা একটু জানবা। মাত্র 11 বছর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি মাত্র 11 বছর মাত্র হচ্ছে 11 বছর বয়সে আফগানিস্তানের রাজধানী গোট, মাত্র 11 বছর বয়সে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কি করেছিলেন? সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। আর তিনি প্রথম কামানের ব্যবহার করেন। কামানের অনেক সময় কিন্তু এই প্রশ্নটা আসে যে কে প্রথম কামানের, ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার শুরু করেছিলেন বা প্রচলন করেছিলেন কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কে প্রথম ভারতবর্ষে কামানের ব্যবহার করেছেন? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এতটুকু একটু জানলেই মোটামুটি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে হবে। আরেকটি তথ্য জানতেই হবে, যেটা না জানলেই নয়। মুঘল বংশে প্রথম আত্মজীবনীমূলক একটা গ্রন্থ রচনা করেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এটা কি মনে করেছিলেন? আত্মজীবনী যাকে বলা হয় ইংরেজিতে অটোবায়োগ্রাফি। লিখলাম না কেন? লিখলাম না, লিখে দিও। অটোবায়োগ্রাফি, আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছেন। মুঘল বংশের প্রথম একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছেন, যাকে বলা হয় তুজুকি বাবর বা বাবরনামা। তুজুকি বাবর বা হচ্ছে বাবরনামা একটা গ্রন্থ রচনা করেছেন। এটুকু মাথায় রাখবা যে তুজুকি বাবর বা বাবরনামা কার গ্রন্থ? তুজুকি বাবর বা বাবরনামা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের গ্রন্থ। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের গ্রন্থ। বাবরের এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি বাবর বা বাবরনামা। মাথায় থাকবে তুজুকি বাবর বা হচ্ছে বাবরনামা। মনে থাকবে কিনা বলো তো একটু?
এখন আমরা চলে আসব উত্থান পতন প্রকৃতির বিধান। যার উত্থান আছে তার পতন ঘটবেই, যার সৃষ্টি আছে তার ধ্বংস হবেই, যার জীবন আছে তার মরণ আছে, নাকি? ঠিক তেমনি ভাবে 1530 সালে কি হয়েছে ভাইয়া? 1530 সালে জহিরুদ্দিন মোহাম্মদের ইন্তেকাল ফরমানের পর, মারা যাওয়ার পর তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন ক্ষমতায় অধিষ্ঠিত হন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ইন্তেকালের পরে তার জ্যেষ্ঠ পুত্র কি করেন? এই হুমায়ুন ক্ষমতায় আসেন। তাই 2 নম্বর শাসক হিসেবে আমরা কার আলোচনা করব? হুমায়ুন। এই হুমায়ুন নিয়ে আমরা একটু আলোচনা করব। হুমায়ুনের আর প্রকৃত নামটা আমরা কি যেন ভুলে গেলাম? নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এখানে বইগুলো এইভাবে দেওয়া নেই, আচ্ছা সমস্যা নেই। নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুনটা খুবই গুরুত্বপূর্ণ। এই হুমায়ুনের ফুল নাম নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। দেখো, এই নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন তার হচ্ছে তিনি ইতিহাসে হুমায়ুন নামে পরিচিত। হুমায়ুন শব্দের অর্থ কি ভাইয়া? হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। কিন্তু ইতিহাসে তার নামটাই সবচেয়ে বেশি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তিনি ভাগ্যবান হলেও ইতিহাসে তিনি ভাগ্যবানের পরিচয় দিতে পারেননি। তার নামটাই সবচেয়ে বেশি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দেখো, এই হুমায়ুন আমরা জানি জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ইন্তেকাল করার পর 1530 সালে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি কি হন ভাইয়া? 1530 সালে, যেহেতু বয়সের দিক থেকে বড় ছিল, জ্যেষ্ঠ পুত্র ছিল, সেই জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হন। ক্ষমতায় অধিষ্ঠিত হন কত সালে? 1530 সালে। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি মোটামুটি অনেকগুলো কার্যসাধন করেছিলেন এবং 1538 সালে বিহার জয়লাভ করেন। 1538 সালে বিহার জয়লাভ করেন। এই বিহার জয়লাভ করার পরে 1538 সালে তিনি, আমার কথা কি বুঝতেছ? বলো তো দেখি, তোমাদের পড়তে বা কোনো কিছু করতে সমস্যা হচ্ছে? আমাকে একটু দ্রুত জানাও তো যে ভাইয়া বুঝতেছি, কোনো সমস্যা আছে? যে কোনো সমস্যা সব কিছু আমাকে একটু জানাও। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না, লেখা দেখতে আমাকে একটু দ্রুত, যারা যুক্ত আছেন সবাই একটু জানান। সবাই কাল বিলম্ব না করে দ্রুত বলে ফেলুন, সময় ওয়েস্ট করবেন না। সমস্যা নেই, গুড। কে কে যুক্ত আছেন সবাইকে একটু মেনশন দেন তো দেখি। আর কে কে যুক্ত নেই সেটা আমি কালকে দেখছি। যে যে যুক্ত আছেন এখন একটু নামটা আমাকে একটু বলেন। ভাইয়া আমি আছি। কে কে যুক্ত আছেন আমাকে জানান। আমরা এই পাশে দেখলাম কণিকা আপু আছে। কে কে আছে? কণিকা আপু তুমি বলো তো, দেখো তো কে কে আছে এখন, কারে দেখতে পাচ্ছ? দেখো তো, দ্রুত একটু জানাও। তাহলে আমরা দেখো হুমায়ুন, এই হুমায়ুনে কিন্তু অনেকগুলো তথ্য আছে, অনেক প্রশ্ন আসে হুমায়ুন থেকে। আমরা আজকে অনেকগুলো জানতে চাইলাম, অনেকগুলো তথ্য জানতে চাইলাম, কিন্তু ছেলেপেলেরা দেখো পারবে কি কারণে পারবে? আমরা যখন অ্যাডমিশন দিয়েছি একটা বই 100 বার, 150 বার, 20 বার, 30 বার, 50 বার, 40 বার
মানে 150 বার করে পড়েছে, আর তোমরা একবার পড়তেই হরান হয়ে যাও, ভাইয়া পারি না, মনে থাকে না, হচ্ছে না, তাই কিভাবে পারবা? ক্লাস নিচ্ছি তারপরে উপস্থিত নেই, তাহলে কেমন হবে? কেমনে পারবা? রুমে পড়ো না, বাসায় পড়ো না, লাইব্রেরিতে পড়ো না, কোথাও পড়ো না, ক্লাসও করো না, তাহলে কিভাবে পারবা? আপনি হয়ে যাবে? বলো, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে যে এই যে এরকম রাখলাম, ঘুমানোর আগে বুকে এরকম করে রেখে দিবা, ডাউনলোড হয়ে যাবে? নাকি একটা চেন রানার থাকবে, শুট করে টানার দিয়ে লেগে দিবা, একটা বই রেখে বুকের উপর বই রেখে ঘুমিয়ে যাবা, সারা রাত ডাউনলোড হবে, সকালে উঠে দেখবা যে হয়ে গেছে। সবাই ঘুমাচ্ছে ভাইয়া, মনে হয় রাত হয়ে গেছে, তো এটা কোনো কথা? বলো, কত কষ্ট করে ক্লাস নিচ্ছি আর তোমরা হচ্ছে ঘুমিয়ে গেছো, তাহলে কি চলবে? বলো, এখন ক্লাস কন্টিনিউ করবো নাকি শেষ করে দিব? তোমরা বলো। তোমরা একটু জানাও তো, দেখো তো যে আমি কি কন্টিনিউ করব নাকি এখানে ইতি টানবো। আমাকে একটু দ্রুত জানাও, আমরা কি এখানে ইতি টেনে দিব? আচ্ছা, এই টপিকের উপর 2 বার পরীক্ষা নিছে ভাইয়া। আচ্ছা, তাহলে কি আর কোনো সমস্যা আছে? আমরা নেক্সট টপিকে যাব। ও না, সেই শব্দ হয়। আচ্ছা, তাহলে আমরা কি, বলো তো দেখি, আমরা কি অন্য টপিকের উপর সামনের দিকে যাব? বলো বলো, দ্রুত বলো। যদি বলো মুঘল সাম্রাজ্য শেষ করে দিতে, তাহলে আমরা মুঘল সাম্রাজ্য শেষ করে দিব। মুঘল সাম্রাজ্য শেষ করে আমরা পরবর্তী যেটাতে আছে ইউরোপীয়দের, মনে হয় সম্ভবত ইউরোপীয়দের আগমন আছে, এই ইউরোপীয়দের আগমন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সবাই একটু বলো তো দেখি। এখানে হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস। আচ্ছা, উপমহাদেশীয় ইউরোপীয়দের আগমন। আচ্ছা, সবাই একটু বলো 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 বলো, আরো বলো, সুন্দর লাগছে। তাহলে আমরা দেখো, তাহলে তো আমরা এই টপিকের উপর ক্লাস অলরেডি 2টা পরীক্ষা নিয়ে নিয়েছি, তাই না? আচ্ছা, ইউরোপীয়দের আগমন কঠিন, তো আজকে শুরু করলে শেষ হবে। যদি শুরু করা যায় মানে 1-1.5 ঘন্টা সময় লাগবে, কেবল 9:52 বাজে, তো হয়তো 11টা বাজবে, শেষ করা যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের তো ধৈর্য হবে না মনে হচ্ছে, তাই না? এত সময় তো ধৈর্য থাকার বান্দা না, এত সময় তো থাকতে পারবে না। আচ্ছা, আমাদের প্রীতি আপু কোথায়? প্রীতি, আমাদের যারা অনেক স্টুডেন্ট আছে, তো সবাই তো নেই, দেখছো? যারা যখন ক্লাস করবে অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে যাবা, ভবিষ্যতে যারা ক্লাস করবে। আচ্ছা, এখন তাহলে দেখো, আমরা এইটুকু দিই, তাহলে আমরা একটু তথ্য দিচ্ছি। দেখি তোমরা এখন এই প্রশ্নটার উত্তর দাও তো দেখি। বলো তো, বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছেন কে? জান্নাতাবাদ
বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছেন কে? তাহলে আমরা মুঘল সাম্রাজ্য আর নিলাম না, তাহলে এখানে আমরা সরি, হ্যাঁ আমাদের এই যে কপিদাস মানে প্রীতি না, আচ্ছা প্রীতি আসো, আচ্ছা গুড। তাহলে বলো বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছে কে? হুমায়ুন। এই হুমায়ুন তিনি বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছে কত সালে বলো তো এখন দেখি, কত সালে বাংলাকে জান্নাতাবাদ নাম করেছেন হুমায়ুন, এবং তাহলে তিনি বাংলাকে জান্নাতাবাদ নাম করেছেন কত সালে? এই সালটা যদি বলতে পারো, আচ্ছা গুড হুমায়ুন। তাহলে বলো তো বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছে হুমায়ুন, তিনি কত সালে এই জান্নাতাবাদটা নামকরণ করেছে? কত সালে জান্নাতাবাদ নামকরণ করেছে বলো তো দেখি। আমি অপশন দিচ্ছি 1530, অপশন দিচ্ছি 1535, অপশন দিচ্ছি 1538, অপশন দিচ্ছি 1540। বলো তো দেখি। ক খ গ গ। পারবা? লিখে নাও, যদি না পারো লেখো। 1538 সালে জান্নাতাবাদ নামকরণ করেন। 1538 সালে তিনি জান্নাতাবাদ নামকরণ করেন। এই বাংলার সৌন্দর্যে, বাংলার এই যে এত অপরূপ সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে বাংলায় জান্নাতাবাদ নামকরণ করেছিলেন। কি করেছিলেন? বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেছিলেন 1538 সালে। তিনি এই ভোগ বিলাসে, নারী গাড়ি বাড়িতে বেশি আসক্ত ছিলেন। এই কারণে তিনি দীর্ঘ 8 মাস বাংলায় ছিলেন। এই যে বাংলা হচ্ছে গৌরকেই তো জান্নাতাবাদ নামকরণ করেছিলেন 1238। গুড। 1238-এ তিনি গৌড়ের এই মুগ্ধ, এই যে এতরূপ অপরূপ সৌন্দর্য দেখে তিনি গৌড় অথবা বাংলাকে জান্নাতাবাদ নাম দিয়েছিলেন 1538 সালে। তিনি দীর্ঘ সেখানে 8 মাস থাকার পরে নারী গাড়ি টাড়ি নিয়ে থেকেছেন, ভোগ বিলাসে থেকেছেন। থাকার পরে দিল্লির সাথে তার ইতিপূর্বে যোগাযোগ ছিল না। 8 মাস একটা যেটা কেন্দ্রীয় রাজধানী সেখানে যোগাযোগ ছিল না। এই যোগাযোগ না থাকার কারণে আফগানের একজন শাসক তিনি যোগ বুঝে কোপ মারলেন। এই সুযোগে যোগ বুঝে কোপ মেরে 1939 সালে চৌসার যুদ্ধ হয়। সেই চৌসার যুদ্ধে তিনি হচ্ছেন চৌসা নামক একটা স্থানে বলা হয় যাকে, মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলা হয় যে বক্সার প্রান্ত, অর্থাৎ বক্সারের স্থানকে কেন্দ্র করে বক্সারের সাথে সাথেই এই একটা হচ্ছে কেন্দ্র স্থান যেটা হচ্ছে চৌসা নামক স্থানে তিনি অতর্কিতভাবে হুমায়ুনের উপর হামলা করেন। হামলা করে হুমায়ুন কোনো ক্রমে বা জীবনটা নিয়ে দিল্লিতে উপস্থিত হন। তাই পরবর্তীতে 1 বছর পরে 1540 সালে কি করেন? 1540 সালে তিনি তাকে আবার হুমায়ুনকে আক্রমণ করেন। আক্রমণ করে হুমায়ুনকে পরাজিত করে সিংহাসন থেকে বিতাড়িত করে দেন। বিতাড়িত করার পরে দীর্ঘ 15 বছর যিনি শাসন করেছেন, এটাই ইতিহাসে বলা হয় সুর শাসন বা শের বংশে শের শাসন। সুর শাসন বা শের বংশ। এই সুর শাসনের যিনি প্রধান ছিলেন তিনি তাকে বলা হয় কি ভাইয়া? সুর বংশের বা শের বংশের যিনি প্রধান ছিলেন, এই যে আমরা জানি শেরশাহ। এই সুরশাহ তিনি নামকরণ করেন শেরশাহ নাম উপাধি ধারণ করেই তিনি 1540 সাল থেকে তার বংশ 1555 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। 1555 সালের পরে, অর্থাৎ এই যে 1556 সালে পানিপথে যে দ্বিতীয় যুদ্ধ হয়েছে, এই দ্বিতীয় যুদ্ধের ফলে আমরা জানি বৈরাম খান এবং হিমুর মধ্যে যে যুদ্ধ হয়েছে, আকবরের হিসেবে প্রতিনিধিত্ব করেছেন তিনি ছিলেন বৈরাম খান। বৈরাম খানের প্রতিনিধিত্ব ছিলেন আকবরের প্রতিনিধিত্ব ছিলেন বৈরাম খান, আর হিমু ওই পাশে ছিলেন হচ্ছে আফগানদের প্রধান। এই যুদ্ধের মাধ্যমে, পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মুঘল বংশ থেকে আফগানরা একেবারে পতন ঘটে যায়, আফগানদের পতন ঘটে ফলাফল হিসেবে আমরা পাই। আচ্ছা, এখানে আরেকটু তথ্য মাথায় রাখবা যে যদি বলা হয় হুমায়ুন নামা, এই হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেছেন কে জানো? হুমায়ুন নামা গ্রন্থটি
গ্রন্থটি রচনা করেছেন কে? বলো তো দেখি, হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেছেন কে? রচনা করেছেন কে? তোমরা যদি পারো তাহলে অবশ্যই বলবে হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেছেন কে? তোমরা দেখি পারো কিনা বা জানো কিনা হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেছেন কে? দেখি। আজকে আমরা কিন্তু শেষ করে দিতে চাইলাম, কিন্তু তোমরা বললে যে ভাই 2টা পরীক্ষা দিয়েছে, আমি কিন্তু আর আগাচ্ছি না, তাহলে আমরা এখন এই অল্প কিছুদিনের মধ্যেই শেষ করে দিব। তোমরা সবাই কি বলো, বলো তো দেখি। আমাকে একটু বলো তো, আমি কি আর আগাবো, আমি কি আর ক্লাস নিব নাকি শেষ করে দিব? হুমায়ুন নামা, এই যে হুমায়ুন নামা এই গ্রন্থটি রচনা করেছেন কে জানো? তোমরা কি এই নামটা কোনোদিন শুনেছো? গুলবদর বেগম। গুলবদর বেগম। এই গুলবদর বেগম গুলবাহার কিন্তু না। আমাদের প্রীতি বলেছে যে ক্লাস করতে ভালো লাগছে তো, কিন্তু সবাই তো করছে না। প্রীতি অপশন নিডেড, দেখছো? দেখো, মানে প্রীতি ক্লাস করতে যাচ্ছে, কণিকা আর চাকু মারবে, এটা কোনো কথা কও? মানে কণিকা বলছে ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। এই গুলবদর বেগম, এই গুলবদর বেগম তিনি গুলবদর অথবা গুলবদর, তিনি সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কি ছিলেন? কন্যা ছিলেন। বাবরের কন্যা ছিলেন। এই বাবর কন্যাই তার ভাইয়ের তিনি জাহাঙ্গীর নামা গ্রন্থটি রচনা করেছেন। জাহাঙ্গীর নামা গ্রন্থটি রচনা করেছেন কে? গুলবদর বেগম। মাথায় রাখবা, গুলবদর বেগম জাহাঙ্গীর নামা গ্রন্থটি রচনা করেছেন। জাহাঙ্গীর নামা গ্রন্থটি রচনা করেছেন গুলবদর বেগম। অনেক সময় পরীক্ষায় আসে, কোনো বইতে পাবা না, সেজন্য সুন্দর করে কি করবা, সুন্দর করে সেজন্য একটু পড়বা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। আমাদের তারপরে এই যে সুর বংশ চলে আসলো অথবা শের বংশ, শের বংশ আমরা অনেক তথ্য বাদ দিয়ে যাচ্ছি, কারণ তোমরা ইতিপূর্বে আমরা 2টা পরীক্ষা নিয়েছি, সেই জন্য আর ওইভাবে আপডেট তথ্য আর দিচ্ছি না। আমরা যেগুলো দরকার না বললেই নয়। আমরা জানি ইতিহাসে সবচেয়ে একটা বিখ্যাত হচ্ছে কোনো বংশই একেবারে পুরোপুরিভাবে কি করতে পারেনি, পুরোপুরিভাবে নিজেরা স্বাধীন করতে পারেনি বা পরিচালনা করতে পারেনি। যোগ্য শাসকের অভাবে, নারীর গাড়ির বিলাসে ওই কারণে থাকার কারণে যোগ্য শাসক আমরা দেখতে পাইনি। কেন? তার পূর্বে যদি আমরা দেখি, আমরা জানি 650 থেকে 1250 থেকে আমরা যদি এই সাল পর্যন্ত দেখি, 650 থেকে আমরা যদি ধরি 1201 সাল পর্যন্ত যদি ধরি, আচ্ছা আমরা 1200 কত ধরবো? ধরলাম 1201 সাল। এই 650 থেকে 1201 এটা আমরা যদি বলি, এই শাসনকাল, এই শাসনটা কাদের ছিল? হিন্দু বৌদ্ধদের ছিল। কিন্তু দেখো এর পূর্বে, এই হিন্দু বৌদ্ধদের পূর্বে এই মুসলমানদের কিন্তু শাসন আছে। মুসলিমদের হচ্ছে এই মুসলমানদের কিন্তু উত্থান ঘটেছে। কিভাবে উত্থান ঘটেছে? সিন্ধু বিজয়ের মাধ্যমে 712 সালে কিন্তু উত্থান ঘটেছে। তাহলে একটা না, এখানে 600 থেকে 1200-র মধ্যেও কিন্তু প্রাচীন যুগেও কিন্তু হয়নি, এখানে মুসলমানদের আবির্ভাব ঘটেছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি, আমরা যদি দেখো সুলতানি যুগের কথা যদি বলি, এই সুলতানি যুগের যদি কথা বলি, এখানে কিন্তু কত সালে? 1338 সাল থেকে 1338 সাল থেকে 1538 সাল, এর মধ্যে কিন্তু এই 200 বছরের মধ্যে কিন্তু সুলতানিরা শাসন করতে পারেনি। সুলতানি যুগের শাসকদের দুর্বলতার কারণে এখানে কিন্তু রাজা গণেশের উত্থান ঘটেছে। এই রাজা গণেশের কিন্তু উত্থান ঘটেছে। তার রাজা গণেশের পুত্র ছিল আমরা জানি যদু, কিন্তু
তিনি পুত্রকে মুসলিম ধর্মে আবির্ভূত করতে বাধ্য করেন বা মুসলিম ধর্মে দীক্ষিত করেন। তারপরে এই যদু থেকেই তিনি জালালউদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করেন। কি নাম ধারণ করেন? জালালউদ্দিন মাহমুদ শাহ। তিনি নিজেকে আল্লাহর খলিফা বলে পরিচয় দেন, এটুকু মাথায় রাখবা, নিজেকে আল্লাহর খলিফা বলে পরিচয় দেন জালালউদ্দিন মাহমুদ শাহ। তিনি পূর্ব নাম ছিলেন যদু, কার সন্তান ছিলেন? রাজা গণেশের সন্তান ছিলেন। ঠিক তেমনি ভাবে এই মুঘল সাম্রাজ্য একেবারে স্থায়ীভাবে সেই 1857 পর্যন্ত কি করতে পারেনি? রাজ্য পরিচালনা করতে পারেনি যোগ্য শাসকের অভাবে। মাঝখানে হুমায়ুনের অযোগ্যতার কারণে শের বংশের উত্থান ঘটে। শের বংশের উত্থান ঘটে 1540 সালে। 1540 সাল থেকে 1555 সাল পর্যন্ত বাংলায় এই যে যদি বলি মুঘল সাম্রাজ্যের মধ্যে শের বংশ বা সুর বংশ স্থাপন করে। শের বা সুর এরা কোন দেশে? এরা হচ্ছে আফগানদের। এখানে এই সুর বংশের যিনি প্রতিষ্ঠাতা শেরশাহ, এই শেরশাহ অনেকগুলো কিছু আবিষ্কার করে গিয়েছেন বা তার উল্লেখযোগ্য কর্মগুলো যেমন আছে, তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যাকে বলা হয়, মানে ইংরেজিতে এই নামটা পূর্বে ছিল, এই গ্র্যান্ড ট্রাঙ্ক নামের পূর্বে যেটা ছিল সেটাকে বলা হয় হচ্ছে সড়কি আজম। সড়কি কি বলা হয়? এটা সড়কি আজম। তিনি এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যাকে সড়কি আজম নামে পরিচিত ছিল। সড়কি আজম নামে কিন্তু পরিচিত এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এইটা গ্র্যান্ড ট্রাঙ্ক প্রথমেই কিন্তু সড়কি আজম নামে পরিচিত ছিল, কিন্তু ইংরেজ শাসনের সময় এসে এই সড়কি আজমের নাম পরিবর্তন করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা নির্মাণ করেন। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কিন্তু দীর্ঘ 4830 কিলোমিটার, মানে 4830 কিলোমিটার, কিন্তু 4830 কিলোমিটার। কোথায় থেকে কোথায়? আমরা যদি বলি সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত। কোথায় থেকে? দীর্ঘ এই সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ছিল, কিন্তু সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত 4830 কিলোমিটার। এটুকু একটু মাথায় রাখবা। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সড়কি আজম তিনি ঘোড়ার ট্রাক প্রচলন করেছিলেন, তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছেন, ঘোড়ার ট্রাক প্রচলন করেছেন, তিনি কবুলিয়ত পাত্তা কোটার প্রচলন করেছেন, দাম প্রথার বা দাম মুদ্রার প্রচলন করেছেন। অনেকগুলো কাজ তিনি করেছেন। আফগান দুর্গ নির্মাণ করেছেন, যেটা ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত। আফগান কেন্দ্র, তারপরে পর্তুগিজদের তিনি বিতাড়িত করেছেন। এইভাবে পরবর্তীতে 1555 সালে আবার হুমায়ুন এসে পুনরায় আবার রাজ্য দখল করেন। আর এই যে যাযাবর বা গুড়ের মধ্যে দিয়ে যে ছিলেন, এই গুড়ের মধ্যেই বাংলার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন মোহাম্মদের আকবর ঘটেছিল। রাজপ্রাসাদে আকবরের জন্ম হয়নি, মানে আকবরের জন্ম হয়েছে কোনো এক অজপাড়া গায়ে। সেই জন্য মানে তিনি 1576 সালে, অর্থাৎ তার বাবার মৃত্যুর পরে এই হুমায়ুনের 1556 সালে হুমায়ুনের মৃত্যুর পরে বাংলায় এই আকবর ক্ষমতায় আসেন। মাত্র কত বছর? 13 বছর বয়সে বাংলার ক্ষমতার সিংহাসনে অধিষ্ঠিত হন। এই পরবর্তীতে 1556 সালে কি হয়? 1556 সালে ওই যে বৈরম খান এবং হিমুর মধ্যে একটা যুদ্ধ হয়। যুদ্ধে বৈরম খান ছিল আকবরের প্রতিনিধি, আর হিমু ছিল আকবরের প্রতিনিধি, আর হিমু ছিল আফগানদের প্রতিনিধি। এই হিমুর পরাজিতের মাধ্যমে কি হয় ভাইয়া? মুঘল সাম্রাজ্যের বিস্তার লাভ করে। আর এই বিস্তারটা লাভ করে বাংলায় আসে। সেই জন্যই বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় জালালউদ্দিন মোহাম্মদ আকবরকে। এই আকবর 1576 সালে কি করেন? তিনি রাজমহলের যুদ্ধের মাধ্যমে বাংলায় মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর, মানে দিল্লি করে নিয়ে বাংলাটাকে একবার পুরো সাম্রাজ্যভুক্ত করেন। এভাবে আস্তে আস্তে আকবর অনেকগুলো কাজ করেছেন। দ্বীন-ই ইলাহি ধর্ম প্রচলন করেছেন। আমরা জানি যে দ্বীন-ই ইলাহি একটা হচ্ছে ধর্ম, দ্বীন-ই ইলাহি ধর্ম প্রচলন করেছেন। তিনি মনসবদারি প্রথা প্রচলন করেছেন।
করেছেন। তিনি বাংলা নববর্ষের প্রচলন করেছেন। অনেকগুলো কাজ করেছেন সম্রাট অর্থাৎ জালালউদ্দিন মোহাম্মদ আকবর, মানে অনেকগুলো কার্য করেছেন। তাহলে আমরা আর কি বলবো? অনেক কাজ করেছেন জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এই জালালউদ্দিন মোহাম্মদ আকবরের পরে আসে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পরে আসে শাহজাহান, শাহজাহানের পরে আসে আওরঙ্গজেব, আওরঙ্গজেবের পরে যোগ্য শাসক না থাকার কারণে 1707 সালের পর থেকে কোনো যোগ্য শাসক না থাকার কারণে মানে ওই যে বিশৃঙ্খলা দেখা যায়, যেমন পাল ডাইনেস্টির পরে মানে পালদের পূর্বে মাতসায়না যেমন হয়েছিল, এখানে ওই রকম বিশৃঙ্খলা যোগ্য শাসক না থাকার কারণে শুধু নামে মাত্র 1857 সাল পর্যন্ত মুঘল বংশ স্থায়ী ছিল। কিন্তু দ্বিতীয় মানে সম্রাট আওরঙ্গজেবের পরে যোগ্য শাসক না থাকার কারণে শুধু নামে মাত্র সেই 1857 সাল পর্যন্ত, সিপাহী বিদ্রোহের আগ পর্যন্ত মুঘল সাম্রাজ্য স্থায়ী ছিল। বুঝতে পেরেছ কি? বুঝতে কোনো সমস্যা? তাহলে এতটুকু হলো বাংলার জিন্দা পীর বলা হয় মানে আওরঙ্গজেবকে। এখন আমরা দুইটা তত্ত্ব একটু দিয়ে দিচ্ছি। এই দুটো তত্ত্বের মাথায় রাখবা লালবাগ আর লালকেল্লা। লালবাগ এবং হচ্ছে লালকেল্লা। লালবাগ চকবাজার এটা, আর এটা লালকেল্লা দিল্লি। আর এটুকু মাথায় রাখবা হচ্ছে বড়কাটরা ছোটকাটরা। নামটা মনে রাখবা কিভাবে? বড়কাটরা ছোটকাটরা দুইটাই হচ্ছে ঢাকার মহম্মদ, মানে এটা হচ্ছে কোথায় অবস্থিত? বড়কাটরা এবং ছোটকাটরা কোথায় অবস্থিত? বড়কাটরা এবং ছোটকাটরা হচ্ছে চকবাজার ঢাকাতে, তাই না? আর হচ্ছে লালবাগ কিল্লা, যেটা লালবাগ ঢাকা। এই দুটো একটু দেখো তোমাদের মনে রাখার উপায়। আমরা যদি বলি যে ছোট কাটরা এবং হচ্ছে বড় কাটরার মধ্যে কিভাবে, এটা হচ্ছে দুটোই হচ্ছে চকবাজার অবস্থিত। চকবাজার দুটোই কোথায় ভাইয়া? চকবাজার, ঢাকার চকবাজার অবস্থিত। মাথায় রাখবা বড় কাটরা মানে বড় নাম শাহজাদা সুজা নির্মাণ করেছেন বড় কাটরা। ছোট কাটরা মানে ছোট নাম, মনে রাখবা শায়েস্তা খান। এই দুটো মাথায় রাখবা। বড় কাটরা শাহজাদা সুজা, ছোট কাটরা শায়েস্তা খান। এই দুটো মাথায় রাখবা। আর শায়েস্তা খান আরো একটু কাজ করেছে, তোমাদের সেটা দিলাম। এই যে 7 গম্বুজ মসজিদ, 7 গম্বুজ মসজিদ শায়েস্তা খান। শায়েস্তা খানের অনেক উল্লেখযোগ্য কাজ আছে। আমরা লালকেল্লা, এই লালবাগ কেল্লা লালবাগ ঢাকা, লালকেল্লা এটা হচ্ছে দিল্লি, আমরা জানি সেটা অবস্থিত। তাহলে আশা করছি এটুকুই পড়বা। আর আগামীকালের পড়া থাকবে কি জানো? আগামীকালের এই যে আজকে যে বাকি ছিল ভার্ব, এই ভার্বেরটাই পরীক্ষা হবে। ভার্বস, পজিটিভ ভার্বস, এই পজিটিভ ভার্বসটা দেখবা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আছে। রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে কিন্তু আছে পজিটিভ ভার্ব অনেকগুলো আছে। তাহলে আগামীকাল যেটা পড়া দিয়েছি সেটা পড়ে আসবে। ভার্ব, পজিটিভ ভার্ব রাইট ফর্ম ভার্বের মধ্যে আছে। আর তারপরে ওই 1 থেকে যে 50 পর্যন্ত সিনোনিম দিয়েছে সম্পূর্ণ শেষ করবা। সিনোনিম কিন্তু সবগুলো ওখান থেকে দেওয়া আছে, অনেকগুলো কিন্তু প্রশ্ন দেওয়া আছে, 20টার মতো সিনোনিম দেওয়া আছে। সো সুন্দর করে করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিয়মিত পড়া করো, ভালো কিছু করবা ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবা, পে ফর মি, আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।